খেলা এবং নাটক কোন পর্যায়ে চলছে সেটা কেউ কল্পনা করতে পারবে না। লন্ডনের রাস্তায় এক উত্তপ্ত পরিস্থিতি। ভিডিওতে দেখা যায় হাসনাত আব্দুল্লাহর পথ রোধ করে আওয়ামী লীগের একদল নেতাকর্মী বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের হাতে থাকা পোস্টার ও স্লোগানে পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে ওঠে। তারেক রহমানের উপদেষ্টা জাহিদুর রহমান বিমানবন্দরে আটক। দিল্লি বিমানবন্দরে নামার পর তাকে ভারতের পূর্ব নির্ধারিত নজরদারি তালিকা বা সিকিউরিটি ওয়াচ লিস্ট অনুযায়ী আটকে দেওয়া হয়েছিল, অর্থাৎ জাহিদুর রহমান ভারতের নজরদারি তালিকায় আছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে 1 ঘন্টা আটকে দেওয়া হলো, জেরা করা হলো। জেরা করে করে একটা সময় এটা এক ধরনের আনঅফিসিয়ালি অ্যারেস্টের মতো জিজ্ঞাসাবাদের জন্য আটক করা। দিল্লি সুস্পষ্ট বার্তা দিল যে তারেক রহমান সরকার বা বাংলাদেশ সরকারের সঙ্গে তাদের এসব মাখামাখি এখন নাই। চাইলেই দিল্লি না ঢাকা স্লোগান দানকারীরা হঠাৎ করে যথাযথ পাসপোর্ট এবং ভিসা না থাকলে দিল্লিতে ঢুকে বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি, সাবেক র্যাবের প্রধান বেনজির আহমেদ, তাকে দুবাইয়ে গ্রেফতার করা হয়েছে। এরকম একটা সংবাদ গতকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাব। বাংলাদেশের প্রথম সারির সকল গণমাধ্যম খুব চমৎকার ভাবে, চটকদার ভাবে এই সংবাদ প্রকাশ করছে। বেনজির আহমেদ গ্রেফতার, ইন্টারপোল পুলিশ বেনজির আহমেদকে গ্রেফতার করেছে। কোন ইতিহাস? শেখ হাসিনা সরকারের পতনের ইতিহাস, যে ইতিহাস বছরের পর বছর, দশকের পর দশক, শত শত বছর আলাপ হতেই থাকবে। যেভাবে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতনের আলাপ আজও বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি, সাবেক র্যাবের প্রধান বেনজির আহমেদ, তাকে দুবাইয়ে গ্রেফতার করা হয়েছে। এরকম একটা সংবাদ গতকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাব। বাংলাদেশের প্রথম সারির সকল গণমাধ্যম খুব চমৎকার ভাবে, চটকদার ভাবে এই সংবাদ প্রকাশ করছে। বেনজির আহমেদ গ্রেফতার, ইন্টারপোল পুলিশ বেনজির আহমেদকে গ্রেফতার করেছে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বেনজির আহমেদকে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করছে। জামায়াত ইসলামের আমির ইন্টারপোল পুলিশকে ধন্যবাদ দিচ্ছে, ডক্টর ইউনূসের সরকারকে ধন্যবাদ দিচ্ছে। সালাউদ্দিন আহমেদ এটাকে বাংলাদেশ পুলিশের কৃতিত্ব বলছে, বাংলাদেশের বর্তমান সরকারের কূটনৈতিক সফলতা বলছে। কত কথা। পাশাপাশি জামাত শিবিরের, বিএনপির, ছাত্র দলের যত অ্যাক্টিভিস্ট আছে, এরা সবাই কি চটকদার সংবাদ, কসাই বেনজির অবশেষে কট, এটা সেটা ব্লা ব্লা ব্লা, অনেক কথা। কিন্তু সত্যটা আসলে কি আপনারা কেউ জানেন? আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম বেনজির আহমেদ গ্রেফতার হয়েছে, তাতে আপনার কি, আমার কি, আওয়ামী লীগের কি? বেনজির আহমেদ তো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন দেশ ত্যাগ করেছে। কি আগে করেছিল? বেনজির আহমেদের নামে অসংখ্য অভিযোগ আছে। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র তাকে নিষেধাজ্ঞা দিয়েছিল, স্যাংশন যেটাকে বলা হয়। র্যাবকে নিষেধাজ্ঞা দেওয়ার পর বেনজির আহমেদের নামও তালিকাভুক্ত ছিল। এখন এই যে সারা দিন ব্যাপী বিএনপি চটকদার সংবাদ প্রকাশ করে গুজব রটালো, এর পেছনে কারণ কি আপনারা জানেন? পদ্মা সেতুর পিলারের নিচ থেকে মাটি সরিয়ে ফেলেছে বিএনপির নেতারা, যেটা পদ্মা সেতুর পিলারের জন্য অনেকটা ভয়াবহ হুমকির কারণ। এইসব সংবাদ ধামাচাপা দেওয়া। গতকাল সারা বাংলাদেশে একাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে, সেটাকে ধামাচাপা দেওয়া। স্পেশালি শিবিরের একজন নেতা একজন মহিলাকে রেপ করেছে, তাকে গর্ভবতী বানিয়েছে, তারপর তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এরপর শিবিরের সেই নেতাকে গ্রেফতার করা হয়েছে। এইসব ইস্যুকে ধামাচাপা দেওয়ার জন্য বেনজি ইস্যুটাকে এমন ভাবে চটকদার আকারে মিডিয়াতে আনা হয়েছে, আর সেই ফাঁদে পা দিয়ে ফেললো আওয়ামী লীগের অনেক অ্যাক্টিভিস্ট। কয়েকজন বেনজির আহমেদকে মহান বানাচ্ছে, কয়েকজন আবার বেনজির আহমেদকে গালি দিচ্ছে। এইটা আমার কোনো বিষয় না, আপনাদের যা ইচ্ছা করেন, কারণ আপনারা স্রোতের তালে গা ভাসাতে খুব পছন্দ করেন, আপনারা অ্যাটেনশন সিকার, আপনারা লাইক, কমেন্টস, শেয়ার এইসবের জন্য পাগল হয়ে আছেন। হামে শিশু মারা যাচ্ছে, মনে আছে আপনাদের? লিখেন একটা স্পষ্ট শব্দ, লিখেন না। ধর্ষণ হচ্ছে, কয়টা লিখেন আপনারা? কোথায় কে ভাইরাল হচ্ছে, ব্যারিস্টার রুমিন ফারহানা কি বলছে, শিবিরের যৌনদাসী জুমা কি বলছে, এইসব শেয়ার করা নিয়ে ব্যস্ত থাকেন। বেনজির আহমেদ গ্রেফতার হয়েছে, আপনি জানেন? আপনি দেখেছেন? ইন্টারপোল সম্পর্কে আপনাদের আইডিয়া আছে? নাই তো? থাকলে এই ধরনের চটকদার সংবাদের, চটকদার হেডলাইনের যে ফটো কার্ড, এগুলো আপনারা শেয়ার করতেন না। আইজিপি বেনজির আহমেদকে গ্রেফতার করা হয়েছে ইন্টারপোলের রেড নোটিশ জারির মাধ্যমে, তাই তো? এটাই তো আপনারা জানেন। কিন্তু আপনারা কি জানেন ইন্টারপোলের যে ডাটা বেজ আছে, প্রকাশ্যে সেখানে বেনজির আহমেদের নাম নাই। ইন্টারপোলের ওয়েবসাইটে ঢুকেন, দেখেন
তারপর বিশ্বাস হবে। আমার কথা বিশ্বাস করার প্রয়োজন নাই। আর ইন্টারপোল কি কোনো বাহিনী, মানে সশস্ত্র বাহিনী? ইন্টারপোল মানে তাদের হাতে অস্ত্র থাকে, তারা কি গিয়ে গ্রেফতার করে? না ভাই, ইন্টারপোল কোনো গ্রেফতারকারী বাহিনী না। ইন্টারপোল হচ্ছে বিভিন্ন রাষ্ট্রের সাথে তথ্য আদান প্রদান, তথ্য বিনিময় এবং তথ্যের সমন্বয়ের মাধ্যমে যারা তালিকাভুক্ত আসামি তাদের নাম সেখানে অন্তর্ভুক্ত করে এবং বিভিন্ন দেশের সাথে তথ্য আদান প্রদান, যোগাযোগের মাধ্যমে, গোয়েন্দা তথ্য বিনিময়ের মাধ্যমে সেই ব্যক্তিকে গ্রেফতার করার জন্য ভূমিকা রাখে। এটাকে ইন্টারপোল বলা হয়। আমি যতটুকু জানি, আমার যতটুকু শিক্ষা, এর থেকে বেশি কিছু হতে পারে। আপনারা সেটার ব্যাখ্যা কমেন্টে দিয়ে যাবেন। বাংলাদেশের মামলার কারণে বেনজির আহমেদ গ্রেফতার হয়েছে, তাকে আটক করা হয়েছে। আপনি কি জানেন? আপনি গিয়ে দেখেছেন? যদি সত্যি সত্যি আটক হয়েও থাকে, সেখানে কি আপনি যোগাযোগ করেছেন? সেখানকার পুলিশ, অর্থাৎ দুবাইয়ের পুলিশ তাকে এআই ক্যামেরা দিয়ে চিহ্নিত করে গ্রেফতার করেছে, সেই সংবাদ কি দুবাই পুলিশ তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে? বলেছে? ফেক এআই দিয়ে ছবি বানিয়ে সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে জামাত, বিএনপি, আর সেই ফাঁদে পা দিয়ে হাততালি দিচ্ছেন। অনেকে আবার বেনজিরের সমর্থন করে চটকদার লেখা লিখছেন। তাতে আপনার দলের কি উপকারে আসছে? মানে কি লাভ হচ্ছে বলেন না? হ্যাঁ, অনেক অবদান ছিল। এই আমলাতান্ত্রিক নির্ভরশীলতার কারণে আজ বাংলাদেশ আওয়ামী লীগের এইরকম পরিণতি হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা দল থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল শুধুমাত্র আমলাতান্ত্রিক নির্ভরতার কারণে। এখানে দুর্বৃত্তায়ন হয়েছে, হয়নি সেটা বলবো না, বাট আমলাতান্ত্রিক নির্ভরশীলতা একটা রাজনৈতিক দলকে অন্তঃসার শূন্য করে ফেলে, যেটা বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষেত্রেও হয়েছিল। এটা কি আপনারা মানেন? মানলে ভালো, না মানলে আপনাদের ব্যক্তিগত বিষয়, সেখানে কথা বলার রাইটস আই থিঙ্ক আমার নাই। দেখেন, দুবাই একটা করাপ্টেড কান্ট্রি। পৃথিবীর যত সন্ত্রাসী জঙ্গি দুবাইয়ে গিয়ে পালিয়ে থাকে, সেখানে অর্থের বিনিময়ে যে কোনো ধরনের ভিসা স্ট্যাটাস পরিবর্তন করা যায়। তার মানে এই না দুবাইয়ে গিয়ে এই আতঙ্কবাদী জঙ্গি সন্ত্রাসীরা অপকর্ম করে না। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লুটপাট করে, অর্থ হাতিয়ে অপকর্ম করে, এইসব কিছু করার পর যখন দুবাই পালিয়ে যায়, সেখানে দুবাই সরকার তাদেরকে আশ্রয় দেয় অর্থের বিনিময়ে। সেখানে ভিসা স্ট্যাটাস পরিবর্তন করে দেয় অর্থের বিনিময়ে। সেখান থেকে চাইলেই কাউকে আনা যায় না। আর শুনতে পাচ্ছি বেনজির আহমেদ পর্তুগালের নাগরিক, সেক্ষেত্রে তাকে যদি ডিপোর্ট করা হয়, পর্তুগাল করবে, বাংলাদেশ তো করবে না। আই থিঙ্ক সে দুবাই গিয়েছে পর্তুগালের পাসপোর্ট নিয়ে, সম্ভবত বাংলাদেশি পাসপোর্ট মনে হয় না ব্যবহার করেছে। পর বছর, দশকের পর দশক, শত শত বছর আলাপ হতেই থাকবে। যেভাবে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতনের আলাপ আজও চলমান, ঠিক তেমনি ভাবে শেখ হাসিনার পতনের আলাপও চলতেই থাকবে। শেখ হাসিনা সরকারের পতন গোয়েন্দা ব্যর্থতা নাকি মহাপরিকল্পনা? ভেতরকার চাঞ্চল্যকর তথ্য নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে হাজির হয়েছে। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। গণ অভ্যুত্থানের মুখে পতন ঘটে দীর্ঘ 15 বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের। শেখ হাসিনার নাটকীয়ভাবে দেশ ছেড়ে আশ্রয় নেন ভারতে। কিন্তু কিভাবে সম্ভব হলো এটি? কঠোর গোয়েন্দা ও নিরাপত্তা বলয় থাকা সত্ত্বেও কেন টের পেলেন না শেখ হাসিনা? এই মুহূর্তের ভিডিওতে আমরা ডেইলি টাইমস অফ বাংলাদেশে প্রকাশিত একটি অত্যন্ত সংবেদনশীল এবং বিস্ফোরক প্রতিবেদনের সূত্র ধরে আলোচনা করব। আমরা আলাপ করব কিভাবে গোয়েন্দা সংস্থার চরম ব্যর্থতা, অভ্যন্তরীণ সমন্বয়হীনতা এবং শীর্ষ কর্মকর্তাদের রহস্যময় ভূমিকা এই সরকারের পতনকে ত্বরান্বিত করেছিল। এমনকি এই ঘটনাকে তুলনা করা হচ্ছে 1975 সালের 15 আগস্টের ট্র্যাজেডির সাথেও। টাইমস অফ বাংলাদেশের প্রতিবেদনে একাধিক নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তার বরাতে বলা হয়েছে, 2024 সালের জুলাই মাসে শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলন যখন শুরু হয়, তখন এর দাবি ছিল শুধুই সরকারি চাকরিতে কোটা সংস্কার। কিন্তু জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে যখন রংপুরে পুলিশ কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে শিক্ষার্থী আবু সাইদ নিহত হন এবং ঢাকার রাজপথেও রক্ত ঝরে, তখন পরিস্থিতি দ্রুত পাল্টাতে থাকে। এরপর পরিস্থিতি আরো বিষাক্ত হয়ে ওঠে যখন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে প্রবেশ করে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর নির্মম হামলা চালায়। পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলোর মাঠ পর্যায়ের কর্মকর্তারা তখনই বুঝতে পেরেছিলেন এই আন্দোলন আর সাধারণ সংস্কারের গণ্ডিতে নেই। এটি একটি গণ অভ্যুত্থানের রূপ নিচ্ছে, যা সরাসরি সরকারের অস্তিত্বকে হুমকির মুখে ফেলবে। কিন্তু ট্র্যাজেডি হলো, গোয়েন্দা সংস্থাগুলো সরকারের পতনের বহু আগে থেকেই এই ইঙ্গিত পেয়েছিল, কিন্তু এই চরম সত্যটি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছাতে দেওয়া হয়নি। এক কর্মকর্তা জানিয়েছেন, গোয়েন্দা প্রধানরা উল্টো শেখ হাসিনাকে ভুল বুঝিয়ে বলতেন, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে, আপনার চিন্তার কোনো কারণ নেই।
নিরাপত্তা বিশ্লেষকদের অনেকেই এই পরিস্থিতিকে 1975 সালের 15ই আগস্টের সাথে তুলনা করছেন, যখন বাংলাদেশের স্থপতি তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল। তখনও গোয়েন্দা সংস্থাগুলোর কাছে আগাম তথ্য ছিল, কিন্তু তারা দেশের নেতৃত্বকে সতর্ক করতে ব্যর্থ হয়েছিল। 2024 সালেও যেন হুবহু একই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটল। এবার আসা যাক সবচেয়ে চাঞ্চল্যকর অধ্যায়ে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী 18 জুলাই